কাকে আড়াল করতে সচেষ্ট মূর্তিমানরা? কোন মূর্তিমানদের কথা বলছি? প্রফেসর সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ, যিনি প্রিন্সিপাল, কখনো যান কখনো আসেন, কখনো যান কখনো আসেন। আমরা যেমন বিভিন্ন সময় মানে একদিন মানে ডিউটি সেরে কেউ, আপনারা যারা অফিস যাত্রী বাড়ি ফিরছেন, আবার পরের দিন সকালে অফিসে আসছেন, আবার বাড়ি ফিরছেন, আবার যাচ্ছেন। এই সন্দীপ ঘোষ ক্যারেক্টারটি ওই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে বারবার ট্রান্সফার হন, বারবার ফিরে আসেন, বারবার ট্রান্সফার হন, বারবার ফিরে আসেন, বারবার ট্রান্সফার হন, বারবার ফিরে আসেন। এবং তার উপরে আমাদের যা খবর সেটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে প্রভাবশালীর, যিনি কয়লা, গরু, বালি, পাথর, শিক্ষা দুর্নীতি সমস্ত কিছুতে হাত লাগিয়েছেন প্রভাবশালী এক যুবরাজ, তার হাত আছে। সেটা আমরা বহুদিন ধরে শুনতাম, কিন্তু এখন তো মনে হচ্ছে প্রমাণটা সেই জায়গায়। আমি কেন আজকে এই প্রতিবেদনে এই সন্দীপ ঘোষ ক্যারেক্টারটাকে নিয়ে এলাম জানেন? পাশে বসে রয়েছেন, ছবিতে দেখছেন সুদীপ্ত রায়। সম্ভবত তিনি রোগী কল্যাণ সমিতির সভাপতি, তিনিও ডাক্তার, তিনিও শ্রীরামপুরে সম্ভবত বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাস্টেড লেফটেন্যান্ট। এবং রোগী কল্যাণ সমিতির ঠিক করে দেওয়া ঠিকাদারকে দিয়ে সিকিউরিটি ওখানকার এজেন্সি রিক্রুট করা হয়, বহু কাহিনী, সেগুলো নিয়ে আমরা প্রতিবেদন পরপর পেশ করব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শেষ পর্যন্ত 31 বছরের এক উজ্জ্বলা কন্যাকে কেউ তিলোত্তমা বলছেন, কেউ আরও কেউ নাম দিয়েছেন, আমরা 31-এর কন্যা বলছি। সেই 31-এর কন্যার মর্মান্তিক মৃত্যুর পর একটা কভার আপ মিশন চলছে, অর্থাৎ ঢাকাঢাকি মিশন চলছে, অন্ধকারটাকে ঢাকা। আর মুশকিলটা হচ্ছে রাতের অন্ধকার আপনি ঢাকবেন কী করে? রাতের অন্ধকারকে আরেকটা অন্ধকারকে দিয়ে ঢাকার চেষ্টা হচ্ছে, এবং সেখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরা হয়েছে এবং সেই সিভিক ভলেন্টিয়ার সম্বন্ধে নির্দিষ্ট তথ্য ইনভেস্টিগেশন চলছেন। বিনীত গোয়েল যাচ্ছেন আসছেন। খুব ইন্টারেস্টিং কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলবো। যেদিনকে 31-এ কন্যা সকালবেলা মারা গেলেন, সেদিনকে ওই পরিবারকে বলা হয়েছিল, টেলিফোনে বলা হয়েছিল যে আপনার কন্যা সুইসাইড করেছে। কন্যার পরিবারের তরফ থেকে এদিন মিডিয়ার সামনে মুখ খুলেছেন তার পরিবারের একজন, বলছেন অ্যাসিস্ট্যান্ট সুপার নাম দিয়ে ফোন করে জানানো হয়েছিল। আবার কেউ বলছেন পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল। অর্থাৎ একটা হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল, এটা পরিষ্কার। পরবর্তীকালে মিডিয়া ঝাঁপিয়ে পড়ে, পরবর্তীকালে রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়ে, শেষ পর্যন্ত দ্রুত পোস্টমর্টেম করে, দ্রুত তার দেহ সৎকার করে শেষ পর্যন্ত পুরো একটা কভার আপ মিশন করা হয়। বিনীত গোয়েল 5 ঘন্টা বসেছিলেন ওই আরজিকরে গিয়ে, এবং ওখানে মুরলিও নিজেও পৌঁছে গিয়েছিলেন। ওখানে একাধিক রাজনৈতিক নেতার মৃতদেহ ঘিরে বসছিলেন, পাহারা দিচ্ছিলেন কি না অন্য কোনো মিশনের জন্য। কাকে আড়াল করতে? কোনো প্রভাবশালীর পুত্রকে আড়াল করতে? নানান প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরা হয়েছে, তিনি নাকি বলেছেন যে আমাকে করলে আমাকে ফাঁসি দিলে দিন। একটা ঘটনা, যে ঘটনাতে প্রাথমিক ইনভেস্টিগেশনে, প্রাথমিক বর্ণনায় যে কোনো মানুষ বুঝতে পারছেন এটা একজনের কাণ্ড নয়, একাধিক ব্যক্তির কাণ্ড। সেখানে একজন সিভিক ভলেন্টিয়ারকে কি স্কেপগোট করা হচ্ছে? তাহলে কি কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে? প্রভাবশালী কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে? এই নিয়ে প্রচুর চর্চা চলছে। আমি সেই চর্চায় যাব না, কিন্তু আমি যে প্রশ্নটা করবো, দেখুন একটু কতগুলো সিকোয়েন্স ভাবুন। এই সিকোয়েন্সগুলো যদি 1, 2, 3, 4 করে মেলান, তাহলেই বুঝতে পারবেন আমি কেন আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে এই প্রতিবেদনে এলাম। দেখুন, যেদিনকে ঘটনা ঘটলো ঠিক তার পর সেদিন না তার পরের দিনই আমরা দেখলাম যে স্বাস্থ্য ভবন থেকে বেরোচ্ছেন কে? ওই স্বাস্থ্য সচিব যিনি মিস্টার মিনা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট, তিনি বেরোচ্ছেন। আর তার আগে বেরিয়েছেন ওই ডাক্তার সন্দীপ ঘোষ, যিনি ওই আরজিকর মেডিকেল কলেজে যিনি যাওয়া আসা করেন প্রিন্সিপাল হিসেবে, মানে এই ট্রান্সফার তো পরের দিন আবার রিএমপ্লয়েড। তো সেই সন্দীপ ঘোষের সংবাদ মাধ্যমের সামনে বলেন এবার আমরা প্রত্যেকটা করিডোরে সিসিটিভি লাগাবো। ভাবতে পারছেন? প্রত্যেকটা করিডোরে সিসিটিভি লাগাবো। 31 বছরের একজন কন্যাকে ওইভাবে নির্মমভাবে, নৃশংসভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর এখন সিসিটিভি লাগানোর ব্যাপারে ডাক্তার সন্দীপ ঘোষ ওখানে বক্তব্য রাখলেন। এই লোকটি হচ্ছেন, মানে আমি বলছি, নাটের গুরু। নাটের গুরু বলতে এই আরজিকরের অচল অবস্থার নাটের গুরু। দিনের পর দিন, বছরের পর বছর কি না করেছেন এই ক্যারেক্টারটি, কিন্তু একে বসিয়ে রাখা হয়েছে। তার কারণ কি? এর মাধ্যমেই করাপশান, ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ওষুধ কেলেঙ্কারি থেকে শুরু করে বারবার এই লোকটার নামে অভিযোগ ওঠে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওকে মুর্শিদাবাদে ট্রান্সফার করেন, নর্থ বেঙ্গলে ট্রান্সফার করেন, আবার ফিরিয়ে নিয়ে আসেন। কার হাত বুঝতেই পারছেন, আমি নতুন করে যাচ্ছি না, কোন যুবরাজের হাত পেছনে আছে। প্রশ্নটা হলো, এই মূর্তিমানের এবার পদত্যাগের ব্যাপারে অনড় হয়েছে। এর আগেও ছাত্ররা আন্দোলন করে
কে ট্রান্সফার করাতে বাধ্য করেছেন, আবার ফিরে এসছেন। এই মূর্তিমানের ব্যাপারে এবার ছাত্ররা কিন্তু যে অনশনে বসছেন পরিষ্কার বলেছেন মেডিকেল প্রিন্সিপালকে ট্রান্সফার করতে হবে, এখান থেকে ইমিডিয়েটলি ট্রান্সফার করতে হবে। হবেন কি ট্রান্সফার? আমার নিজের ধারণা যেভাবে আন্দোলনটা দানা বাঁধছে শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ উড বি ট্রান্সফার্ড। হয়তো আজকে রাত্রে বা মানে গতকাল রাত্রে হয়েছে বা আজকে সকালে হয়েছে বা আজকে দুপুর হবে, যে কোনো মুভমেন্টে তাকে ট্রান্সফার করা হবে। কিন্তু ট্রান্সফারের নামে কী করা হবে জানেন তো? একটা ভালো জায়গায় পোস্টিং দিয়ে দেওয়া হবে। ওই যিনি প্রিন্সিপালকে ট্রান্সফার করা হয়েছে গতকাল, তার বদলে বুলবুল মুখোপাধ্যায়কে পোস্টিং দেওয়া হয়েছে। যাকে ট্রান্সফার করা হয়েছে তাকেও একটা কলকাতার মধ্যে একটা প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্ম অফ গভর্নেন্সটাই, অর্থাৎ আমি লোককে দেখাচ্ছি দেখো আমি ট্রান্সফার করে দিলাম, শাস্তি দিলাম, কিন্তু তাকে একটা ভালো জায়গায় পোস্টিং দিয়ে দিলাম। সাসপেনশন নয় কেন? এই প্রশ্নটা উঠুক। আমি বলছি সাসপেনশন নয় কেন? ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে তদন্ত নয় কেন? যে হসপিটালে 31কে সরিয়ে দেওয়া হলো সেই হসপিটালেই পোস্টমর্টেম কেন? এত দ্রুততার সঙ্গে পোস্টমর্টেম কেন? এত দ্রুততার সঙ্গে শেষ সৎকার কেন? বারবার একাধিক প্রশ্ন আমাদের মনে আসছে, সে প্রশ্নগুলো নিয়ে আপনাদের কাছে আসছে। কিন্তু আমি আজকের এই প্রতিবেদনে এই কথাটা বলছি, মূর্তিমানরা কাকে আড়াল করতে চাইছে। প্রচুর খবর কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু ওই উড়ো খবর নিয়ে তো কোনো প্রতিবেদন পেশ করা উচিত না। কিন্তু কোনো একটা জায়গায় মনে হচ্ছে, বিশ্বাস করুন, কোনো একজন প্রভাবশালীর পুত্রকে বাঁচানোর পরিকল্পনার মাধ্যমে একটা সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারকে স্কেপগোট করা হয়েছে। যদি সত্যিই সঞ্জয় রায় করে থাকেন তার শাস্তি হওয়া দরকার, কিন্তু শাস্তিটাই কিন্তু মূল লক্ষ্য নয়। একজন অপরাধ করবে তাকে শাস্তি দেওয়াটাই সরকারের শেষ কাজ নয়। শুরুর যে কাজটা সরকারের করা উচিত ছিল, প্রশাসনের করা উচিত ছিল, স্বাস্থ্যমন্ত্রীর করা উচিত ছিল, পুলিশ মন্ত্রীর করা উচিত ছিল, যে সমস্ত হসপিটালগুলোর সিকিউরিটি ব্যবস্থাটা এক্স মিলিটারি সংগঠনের হাতে তুলে দেওয়া দরকার, যেখানে ডিসিপ্লিন ফার্স্ট এবং ডিসিপ্লিন লাস্ট হবে। তা না দরকার এই ঠিকাদার এজেন্সিগুলোতে যে লোকগুলো এখন চাকরি করে, আমি তাদের চাকরি চলে যাওয়ার পক্ষে নয়, কিন্তু তাদের ট্রেনিং দিয়ে, যথাযথ ট্রেনিং দিয়ে, তাদের রিক্রুট করে, যথাযথ মাইনে দিয়ে, 7,000, 8,000, 9,000 টাকা মাইনে দিয়ে নয়, অন্তত ভদ্রস্থ মাইনে দিয়ে ওই এক্স মিলিটারি গ্রুপের হাতে সমস্ত সরকারি হসপিটালগুলো কেন অ্যাডমিনিস্ট্রেশনটা ছেড়ে দেওয়া হবে না? যে একদম হার্ড রিজিড ডিসিপ্লিন থাকবে, কেউ একটা মাছিও পর্যন্ত গলাতে পারবে না। আমি বহুবার আরজি কর, বহুবার মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, এনআরএস হসপিটাল, বহুবার ব্যক্তিগতভাবে বিভিন্ন লোকজন ভর্তি থেকেছেন, আমি গেছি, দেখেছি, চোখের সামনে দেখেছি। বলা যায় না, বিশ্বাস করুন, মর্গের যে সিকিউরিটি সার্ভিস থাকে তার থেকেও ঢিলেঢোলা সিকিউরিটি সার্ভিস। 50 টাকা 100 টাকা গুঁজে দিলে ভেতরে ঢুকে দেওয়া যায়, যে কোনো জায়গায় ঢুকে দেওয়া যায়। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনও দেখছিলাম কোনো একটা গ্রাম বাংলার কোনো সরকারি হসপিটালে একজন পুরুষ মানুষ মহিলা ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে, সেটা ক্যামেরাটা ভিডিও ভাইরাল হয়েছে। রামপুরহাট না কোথাও একটা দেখছিলাম যে এক সিভিক ভলেন্টিয়ার গিয়ে বলেছেন আরজি করে কী হয়েছে দেখেছেন তো, একজন মহিলা অফিসারকে রাত্রিবেলা ধমকাচ্ছে। তো এই যে পরিবেশ, এই যে পরিস্থিতি, এর টোটাল রেসপন্সিবিলিটি স্বাস্থ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর এবং অবশ্যই কলকাতার পুলিশ কমিশনার। কেন একটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল প্রথম থেকে? কিসের জন্য? কাকে আড়াল করতে? কোন বিগ বসকে আড়াল করতে? অনেকগুলো প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে বারবার আপনাদের কাছে আসবো। কিন্তু কলকাতায় দাবি উঠুক মমতা বন্দ্যোপাধ্যায়ের, স্বাস্থ্য মন্ত্রক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, কলকাতার দাবি হোক কলকাতা রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, কলকাতার দাবি হোক বিনীত গোয়েলের পদত্যাগ, এবং তারপর এই সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায় মার্কা মূর্তিমানদের ইমিডিয়েট রেজিগনেশন চাক কলকাতা, আরজি কর এবং সমস্ত সুস্থ গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ। হ্যাঁ, বলতে ভুলে গেছি, এক্সেপ্ট ইন্টেলেকচুয়ালরা, বুদ্ধিজীবীরা, তাদের ঘুমোতে দিন, তাদের ঘুম বড় প্রয়োজন। বহু রাত তারা জেগে আছেন ওই মহানায়ক পুরস্কারের জন্য, তারা ঘুমন। কিন্তু কলকাতার দাবি উঠুক মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু, তার স্বাস্থ্যমন্ত্রক, পুলিশ মন্ত্রক, তিনি মুখ্যমন্ত্রী থাক, কিন্তু স্বাস্থ্যমন্ত্রক, পুলিশ মন্ত্রক তাকে ছাড়তে হবে। বিনীত গোয়েলকে পুলিশ মন্ত্রক ছাড়তে হবে অবশ্যই। 1 মিনিট 1 সেকেন্ড ওয়েট করা যাবে না। জয়েন্ট সিপি ক্রাইম মুরলি গেছেন না বাড়িতে, ওই যে চিকিৎসক কন্যা মারা গেছেন, গিয়ে বলেছেন উনি আমার ভাইজির মতো, উনি আমার বোনের মতো, এইসব বলেছেন। প্রাণটা না বাঁচিয়ে আজকে প্রলেপ দিতে গেছেন না, পোস্টমর্টেম রিপোর্ট তুলে দিতে গেছেন। কি করেছেন দিনের পর দিন? একদিনও মনে হয়নি যে আমি রাতের অন্ধকারে হসপিটালগুলো ভিজিট করি, তার সিকিউরিটি ব্যবস্থাটা চেক করি? এখন হবে, এখন লোক দেখানো অনেক কিছু হবে। ওই জিনিসপত্রের দাম বাড়লে 2 মাস মানুষ বেশি দামে জিনিস কেনার পর একটা টাস্ক ফোর্স আসে, যখন জিনিসের দাম কমবে
তখন টাস্ক ফোর্সের গল্প মমতা ছাড়েন। ঠিক এখন দেখবেন সব ওসি থেকে এসিপি, সিপি, ডিসিপি সব হসপিটালগুলোতে ঘুরবেন, মিডিয়াকে খবর দেবেন আমি যাচ্ছি, সিপি সাহেব যাচ্ছেন রাত 2টোর সময় এনআরএস ভিজিট করতে। মিডিয়া সেটা দেখবে, আমরা গিলবো, আমরা খাবো, ধন্যী ধন্যী দিদি করবো, ধন্যী ধন্যী রাজ্যের মুখ্যমন্ত্রী করবো, আমরা সব ভুলে যাব। কিন্তু 31-এর কন্যা আর ফিরে আসবে না তার বাবা মার কাছে। এটাই আমাদের বাংলার ট্র্যাজেডি।